প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এই অধ্যায়ের 130 পৃষ্ঠার যে এই যে দুই চলকের একঘাত এবং দ্বিঘাত সহ সমীকরণ রয়েছে, এখান থেকে আমরা আলোচনা শুরু করছি। আগের পার্টে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে তোমরা ইতিমধ্যে দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছে। অর্থাৎ দেখো দুইটা চলক আছে এক্স ওয়াই, এদের পাওয়ার কিন্তু এক। এটা হচ্ছে সাংখ্য সহগ, এটা দেখতে হয় না। উপরে কোনো পাওয়ার না থাকলে এটা এক ধরতে হয়। তো এটাকেই বলা হয় একঘাত, অর্থাৎ চলক দুইটা আছে কিন্তু ঘাত হচ্ছে এক। তো এই সমীকরণটিতে দুইটি চলক এক্স এবং ওয়াই যাদের প্রত্যেকের ঘাত এক, এই কারণে এটি দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ। এখন আমরা এক চলকের চলক একটা থাকবে আর ঘাত বা পাওয়ার হবে দুই, দ্বিঘাত সমীকরণের আলোচনা করব। তো দেখো এক চলকের দ্বিঘাত সমীকরণ, চলো একটা মজার কুইজ দিয়ে শুরু করি। নিচের বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, দেখো প্রতি বাহু হচ্ছে 5 করে, সেটা মিটার সেন্টিমিটার বলা নেই, ধরে নিলাম 5 একক। আর পাশে একটা আমরা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে 5। অর্থাৎ এই আয়তের যে প্রস্থ, এটা হচ্ছে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্যের সমান, কেননা এর প্রতিটা বাহুই কিন্তু 5 করে। আচ্ছা, নিশ্চয়ই এখন এখানে বলা হয়েছিল যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা হিসাব করে দেখো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা ছোট ক্লাসে পড়েছো যে বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার অথবা দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে 5 স্কয়ার। এটা থেকে বিয়োগ দিতে বলেছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ 7 গুণন 5। তো এটা 5 স্কয়ারে হচ্ছে 25, 25 মাইনাস 35 করলে -10 হয়। লক্ষ্য করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, সেটা হচ্ছে 5। তো একটি বাহু বলতে এই আয়তক্ষেত্রের প্রস্থটা আর বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, এই ক্ষেত্র দুটি বাহুর দৈর্ঘ্য যদি জানা না থাকতো তাহলে কি আমরা এত সহজেই বিয়োগফল বলে দিতে পারতাম? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম। মনে করতে পারতাম যে উভয় ক্ষেত্রে সমান বাহুটাকে আমরা ধরো যে এক্স ধরলাম, অর্থাৎ এই বর্গক্ষেত্রের যে প্রতি বাহু সেটা হচ্ছে এক্স আর এই আয়তক্ষেত্রের প্রস্থটা হচ্ছে এক্স, আর 7 মনে করো যে আমাদের দেয়াই আছে। তাহলে আমাদের সমীকরণটা কেমন আসতো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হতো ওই সমান বাহু বলতে বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক্স স্কয়ার, প্রতি বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, মাইনাস এর ক্ষেত্রফল হতো দৈর্ঘ্য গুণন এটা হচ্ছে এক্স, তাহলে 7 গুণন এক্স অর্থাৎ 7x। তাহলে সমান সমান হচ্ছে -10। তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ? তাহলে এখানে দেখো এক্স এর পাওয়ার কিন্তু 2 আছে আর চলক যেহেতু একটাই আছে, তো এই সমীকরণটিতে কেবল একটি চলক অর্থাৎ এক্স ব্যবহৃত হয়েছে, তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ। আবার সমীকরণটিতে চলক এক্স এর সর্বোচ্চ ঘাত আছে দেখো 2, কারণ এখানে 1 পাওয়ার সর্বোচ্চ ঘাতটা ধরতে হয় আর এখানে হচ্ছে 2 পাওয়ার, এই কারণে ঘাতের ভিত্তিতে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো দুটো যদি অ্যাটাচ করে একসাথে আমরা বলি, দুটি বৈশিষ্ট্যকে একত্র করে বলা হয় এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চলক একটাই। এইভাবে ভাবা যাবে না যে একটা এক্স স্কয়ার একটা এক্স, এক্স মানে এক্সই, আর হচ্ছে দ্বিঘাত মানে হচ্ছে এক্স এর পাওয়ার 2। এরপর আমরা 131 পৃষ্ঠায় আসছি। এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি আমরা শিখবো এখানে। তো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে সমীকরণের সকল পদ গাণিতিক নিয়ম অনুসারে সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে 0 আনতে হবে। বাম দিকে আমরা একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি পাবো। এই দ্বিঘাত বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি আমরা ইতিমধ্যে কিন্তু এই যে বহুপদী রাশির যে অভিজ্ঞতা ছিল, চ্যাপ্টার ছিল, এখানে আলোচনা করা হয়েছে। পরে প্রত্যেকটি উৎপাদকের মান 0 ধরে চলকের মান বের করতে হয়। তো বিষয়টা এরকম যে আমরা দেখো ছোট্ট একটা অঙ্ক দিয়ে যদি শুরু করি, যে মিডিল টার্মের যে উৎপাদকের বিশ্লেষণ ছিল এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, তো এটা কিন্তু এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। তো মিডিল টার্ম আমরা শিখিয়েছিলাম যে এই দুই পাশের দুই সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে নিতে হয়, 1 গুণন 6। তো এই দুটো যোগ বা বিয়োগ করে, বইয়ে যদি আসলে যোগের কথা বলা হয়েছে, অনেক অঙ্কে বিয়োগও করতে হয়, এই দুটো যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আনতে হয়। তো এখানে অনেকে ভাবতে পারে যে 6 থেকে 1 বিয়োগ দিলে তো 5 হয়, কিন্তু এটা দ্বিতীয় আরেকটা পরীক্ষা আছে যে এটা যোগ বা বিয়োগ করে যেমন হচ্ছে মাঝের সংখ্যাটা আনতে হবে, আবার এই দুটোকে গুণ করে এই দুই কোণার গুণফলটা সেম হতে হবে চিহ্ন সহ। দেখো আমরা যদি এটা প্লাস 5x মেলাতে চাই তাহলে একটা প্লাস 6x নিতে হচ্ছে আর একটা মাইনাস 1x লেখা হয় না, শুধু x। এটা বিয়োগ করলে প্লাস 5x হবে, যেহেতু ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, এটা বড়। তো এই মাঝের চিহ্নটা মিলল, মাঝের সংখ্যাটা, কিন্তু এই দুটো গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর এই দুটো গুণ করলে হবে 6x স্কয়ার, আর এই দুই কোণার গুণফল কিন্তু প্লাসে প্লাসে প্লাস 6x স্কয়ার। তো চিহ্ন না মিললেও হবে না।
তখন আমরা বুঝবো যে এই গুণনীয়ক দিয়ে মিডল টার্ম করা যাবে না। তখন আমাদের কি করতে হবে, 1 গুণন 6, হ্যাঁ এই 6 এর গুণনীয়ক বের করতে হবে। অর্থাৎ এটা সিস্টেম হচ্ছে যে 6কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসানো, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসানো। আর সিম্পলি জোড় সংখ্যা হলে তোমরা 2 দিয়ে ভাগ দেবে। তো একে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 3, আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2। দেখো 3 আর 2 যোগ করেও কিন্তু 5 হয়। তাহলে এখন কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা যদি একটা প্লাস 3x নেই আর একটা প্লাস 2x নেই, তাহলে এই দুটো যোগ করে হবে প্লাস 5x, ওই যে মাঝের সংখ্যাটা চলে আসছে। আর এই দুটো যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, x গুণ করলে x স্কয়ার, এই দুই কোণার গুণফলও কিন্তু প্লাস 6x স্কয়ার। এইভাবে শনাক্ত করতে হয়। তো আমরা এই প্রথম আর লাস্ট পদ ঠিক রাখবো, জাস্ট মাঝের নামটাই হয়েছে মিডিল টার্ম, যার কারণে এই 5x এর বদলে এই দুটো লিখতে হবে। যারা মিডিল টার্মে দুর্বল আছো আগের চ্যাপ্টার গুলো দেখে নেবে, এইখানে যে কোনো একটা আগে লেখা যাবে প্লাস 6। এখন দুটো দুটো করে কমন নিতে হয়। এই দুটোর মধ্যে দেখো x কমন যায়, অর্থাৎ এই ভিত্তিটা যখন মিলে যায় ছোটটা হয় কমন, এই যে 1 পাওয়ার যেটা আছে, তাহলে কমন নিলে ভাগ করে বসাতে হবে। x স্কয়ার কে x দিয়ে ভাগ দিলে হবে x, আর এই 3x কে x দিয়ে ভাগ দিলে হবে 3। তারপর এই প্লাস চিহ্নটা দিয়ে এই দুটোর মধ্যে দেখো 2 কমন যায়, এখানে যেহেতু x নেই তাহলে x কমন যাবে না, অর্থাৎ গসাগু করলেই বোঝা যায় কমন। 2 আর 6 এর গসাগু কিন্তু 2 হয়। তো এখন যদি ভাগ করে বসাই এখানে হবে x, আর এখানে 6 ভাগ 2 করলে 3। মিডিল টার্মে সবসময় এই জিনিসটা কিন্তু একই আসতে হয়। তো ওই x প্লাস 3টা আমরা আবারও কমন নিলাম, তাহলে এই যে বাইরের যে দুটো ছিল এটা গুণন আকারে এইভাবে চলে আসবে। তো এটা নরমালি উৎপাদকের বিশ্লেষণে আমরা এইভাবে করি, কিন্তু আমরা যখন সমীকরণ করব তখন কিন্তু এটা দেখো সমান 0 দেওয়া থাকবে, এটা বলেই দেওয়া হয়েছে। আর এগুলো তখন আমাদের বা দিয়ে করতে হবে প্রতিটা লাইন। বা আচ্ছা, ইকুয়াল 0 ইকুয়াল 0 ইকুয়াল 0, এই যে এই জায়গায় এখন বলা হয়েছে যে এই এগুলোকে একটা করে উৎপাদক বলা হয়। একবার এইটা সমান আমরা 0 দেবো, একবার এটা সমান 0 দেবো। এতে করে দেখো দুটো মান আসবে। x এর ঘাত যেহেতু 2 ছিল তাহলে দুটো মান আসবে, যদি এক ঘাত হতো তাহলে কিন্তু একটাই মান আসতো। তো x প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখবো হচ্ছে বা x সমান, এটা এই পাশে এসে মাইনাস হয়ে গেল। আবার এইটাকে একবার 0 দেবো, x প্লাস 2 সমান 0, তাহলে বা অতএব x সমান হচ্ছে মাইনাস 2। এই বিষয়গুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে নিচে, এই যে কথাগুলো। এখন যেটা বলা হয়েছে মধ্যপদ বিস্তৃতিটাই আমরা ইংলিশে বলি মিডল টার্ম পদ্ধতি। তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি, এটার একটা প্যাটার্ন হচ্ছে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো আমরা যে অঙ্কটা নিলাম সেটা ছিল আমাদের এরকম x স্কয়ার প্লাস 5x প্লাস 6। হ্যাঁ, তাহলে এখন ভাবতে পারো যে a কোথায়। তো কিছু নাই মানে কিন্তু একটা 1 ধরা হয়, আমরা কিন্তু 1 ধরে অঙ্কটা করলাম যে 1 গুণন 6। হ্যাঁ, আর এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। এখন এইখানে যে মিডল টার্মের বিষয়ে বলা হয়েছে যে মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝায় b কে, এই যে b অর্থাৎ 5 কে, হ্যাঁ দুটি সংখ্যা d এবং e এর মাধ্যমে এমন ভাবে বিভক্ত করো যেন, এই যে দেখো 5 কে আমরা দুটি সংখ্যায় বিভক্ত করেছি, ধরো এটা d আর এটা হচ্ছে e। তো এমন ভাবে বিভক্ত করতে হবে যেন এই d প্লাস e আর d আর e যোগ করলে হ্যাঁ যেন হচ্ছে b এর সমান হয়, অর্থাৎ 5 এর সমান হয়। আর এই দেখো এখানে বলে দেওয়া হয়েছে d আর e গুণ করলে, এটা মানে কিন্তু গুণ করা। হ্যাঁ, এই নতুন যে দুটো গুণনীয়ক আনলাম আমরা 3 আর 2, এই দুটো গুণ করলে সেই গুণফলটা বলা আছে যে সমান যেন AC হয়, অর্থাৎ এখানে a মানে কিন্তু 1, হ্যাঁ এটা হচ্ছে c, তার মানে 6 কে 6 এবং চলক সহই আমাদের এটা ধরতে হবে। আমরা যেটা অলরেডি আলোচনা করেছি যে এই দুটো যোগ করে হচ্ছে মিডল রাশিটা আসতে হবে, আর এই দুটোকে গুণ করে আমাদের এই দুই কোণার গুণফলটা সমান হতে হবে, তাহলে সেই গুণনীয়ক দিয়ে অঙ্ক হবে। দুইটা টেস্ট করে মিডল টার্ম করতে হয়। তো এখন দেখো এখানে যে উদাহরণটা দেওয়া আছে, আমরা যে সমীকরণটা গঠন করেছি অপর পৃষ্ঠায়, x স্কয়ার মাইনাস 7x সমান হচ্ছে মাইনাস 10। তো এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে ডান পাশটায় 0 করে নিতে হবে। সো মাইনাস 10টা আমরা এই পাশে প্লাস করে নিয়ে আসবো, মাইনাস 7x প্লাস 10। তো ওই যে এই কথাটা যে বলছিলাম যে এখানে যে যোগের কথা বলা হয়েছে, সবসময় কিন্তু যোগ না, মিডল টার্মে কখনো দেখা যায় যে আসলে বিয়োগও করতে হয়। হ্যাঁ, যেমন এরকম একটা অঙ্ক আমরা সেটিং করি, একটু অঙ্কটা আমরা আগে একটু তৈরি করে নিই। ধরো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। তো এই যে এই মিডল টার্মটা যদি আমরা করতে যাই তাহলে দেখো 1 গুণন 20, 1 গুণন 20। তো মিলাতে হবে, এখানে কিছু নাই মানে 1, তখন আমরা এই গুণনীয়ক বের করবো, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম। তো এখনো কিন্তু এই দুটো যোগ বা বিয়োগ করে 1 হয় না, আবারও 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, দেখো 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। তো বইয়ে যেটা যোগের কথা বলা হয়েছে আসলে অনেক সময় বিয়োগও করতে হয়। তো এটা আগে রাফে আমরা সিদ্ধান্ত নেই যে আমি যেহেতু -1 আনতে হবে, তাহলে বড়টার আগে মাইনাস দিলাম, -5x, আর 4x টা যদি প্লাস করে দিই
তাহলে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ -1x মানে হচ্ছে x -x। আর সেকেন্ড পরীক্ষা যেটা, সেটা হচ্ছে এই দুটোকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 = 20, x গুণ করলে x²। এই কোণার গুণফলটা এই যে এখানে বলে দেওয়া হয়েছে এসির সমান হবে, অর্থাৎ এই দুই কোণার গুণফলের সমান হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 20x², দেখো হয়ে গেছে। তো এখন আমরা যদি এই যে মাঝখানের এটার বদলে এই দুটো বসিয়ে দিই, দেখো যে কোনো একটা আগে লেখা যাবে, x² - 5x + 4x - 20। তো এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, থাকে হচ্ছে x - 5। আর এখান থেকে দেখো 4 কমন যায়, 4 কমন নিলে x - 5। তো এই যে একই জিনিস চলে আসছে, এই x - 5টা যদি কমন নেই তাহলে x + 4টা ইনটু আকারে চলে আসবে, যেটা আমরা অঙ্কটা তৈরি করার সময় আসলে একটা এইভাবেই করে নিতে হয়। তো এই আমরা দেখলাম যে কখন আসলে বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলে যায়, কিন্তু দ্বিতীয় পরীক্ষাটা আসলে গুণ করে এই দুই কোণার গুণফল সেম হতে হয়। তো এখন দেখো এই +10টা এই পাশে -10টাকে আমরা এই পাশে প্লাস করে আনলাম, তাহলে এই পাশে থাকবে 0। এখন আমরা যদি মিডল টার্ম করি, 1 × 10 আমাদের মিলাতে হবে 7। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 7 হয় না, তখনই আমরা গুণনীয়ক বের করব। হ্যাঁ, জোড় সংখ্যা হলে সবসময় 2 দিয়ে ভাগ দিবে তোমরা, 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে 5 আর 2 যোগ করলে দেখো 7 হয়। রাফে পুরো প্ল্যানিং করে তারপর এখানে নামা উচিত। তো -7 আনতে গেলে দেখো দুটোর আগেই মাইনাস চিহ্ন দিতে হবে, -5x - 2x। অনেকে ভাবতে পারো যে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু গুণন। আমরা যখন এইখানে মাঝখানে বসাই তখন কিন্তু এটা গুণন না, গুণনটা আমরা করি সেকেন্ড পরীক্ষাটা করার জন্য। তো দেখো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, আর কি যোগ করতে হয়, অর্থাৎ -7x। তো এটা হলো ফার্স্ট পরীক্ষা, যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হবে। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটো গুণ করতে হবে, গুণ করলে দেখো -7x প্লাস 5 × 2 = 10, x গুণ করলে x²। এই গুণফলটা আর এই দুই কোণার গুণফলটা চিহ্ন সহ একই হতে হবে। তো প্লাসে প্লাসে প্লাস 10x², হ্যাঁ হয়েছে। তখন আমরা বুঝবো যে এই জন্য নিয়ম দিয়ে অঙ্কটা হবে। তো এবার আমরা করে যাচ্ছি, দেখো এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে, -5x - 2x + 10 = 0। এবার আমরা দুটো দুটো করে কমন নিলে এখানে x কমন যায়, থাকে হচ্ছে x - 5। আর এই দুটোর মধ্যে দেখো 2 কমন যায়। আর এই জায়গায় খুব একটা সাবধান হতে হয় যে কমনের ক্ষেত্রে যদি সামনে মাইনাস আসে তাহলে চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এই যেমন মাইনাস ছিল, অটো প্লাস হয়ে যাবে x। আর এই চিহ্নটাই সবাই ভুল করে, দেখা যায় যে প্লাস দিয়ে দেয়, দিলে কিন্তু হবে না। এই জায়গায় মাইনাস আসলে সবসময় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। 10/2 করলে 5, আর এদিকেও তোমরা দেখবে এর সাথে একই রকম আসতে হবে। তো এবার আমরা দেখো x - 5টা যদি কমন নেই তাহলে এই যে x - 2টা এখানে গুণন আকারে চলে আসবে, সমান 0। এরকম দুটো জিনিসের গুণফল যখন 0 হয়, একবার আমরা এইটা সমান 0 দেবো, আর একবার এটা সমান 0 দিয়ে x এর দুটো মান নিয়ে আসবো। তো x - 5 সমান 0, আর এখানে লিখবো x - 2 সমান 0। এই জায়গায় একটু অথবা দিয়ে লিখতে হয়, অথবা। তাহলে দেখো এখান থেকে আমরা পাবো x সমান -5টা এই পাশে এসে প্লাস হয়ে গেল, আর এখানেও দেখো -2টা এই পাশে এসে +2 হয়ে গেল, অর্থাৎ দুটো মান পেলাম। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? এখানে লাস্টে যে কথাটা বলা হচ্ছে, দেখো সুন্দর একটা কথা, যে এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল, সেখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু 5 ছিল। আমরা এই যে এক্সটা ধরেছিলাম কিন্তু সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এবং যে আয়তক্ষেত্রটা ছিল এটা ধরো বর্গক্ষেত্র, এটা প্রতিবাহু ছিল 5 5 5 5, আর পাশে যে আয়তক্ষেত্রটা দেয়া ছিল এটা ছিল, দৈর্ঘ্যটা ছিল 7 আর প্রস্থটা ছিল 5, অর্থাৎ এটা সমান। তো এটাকে আমরা কিন্তু x ধরে এতক্ষণ এই সমীকরণটা তৈরি করে অঙ্কটা করলাম। তো আমাদের x এর মান দেখা যাচ্ছে যে ওইখানে ছিল 5, কিন্তু এখানে দেখো দুটো মান আসলো। হ্যাঁ, তাহলে এই যে সমস্যাটা, তাহলে ওইখানে আমরা প্রথমত যেটা করেছিলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে আমরা বের করেছিলাম, দেখো 25 মাইনাস কত 35, 25 মাইনাস 35 অর্থাৎ -10। তো এটা কিন্তু যদি x এর মান 5 হয় তাহলে সত্য, কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখো যে x এর মান যদি 2 ধরি আমরা এই জায়গাটায়, ধরো একটা বর্গ আছে, এর প্রতিবাহু 2 2 2 2, মাইনাস এইখানে একটা আয়ত আছে যার দৈর্ঘ্য হচ্ছে 7, আর এটা সমান অর্থাৎ 2। এখন আমরা যদি দেখি যে ক্ষেত্রফলটা কত আসে, মানে এর ক্ষেত্রফল মাইনাস এর ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, 2 স্কয়ারে 4 মাইনাস আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, 7 দুগুণে 14। দেখো এটা দুটো দুই রকম চিহ্ন, হ্যাঁ বিয়োগ হবে, 14 থেকে 4 বিয়োগ করলে 10, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় -10। এটাও কিন্তু সত্য। তাহলে আমরা বাস্তবে প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ,
এক্স এর এই দুটো মানের জন্যই কিন্তু এই ঘটনাটা সত্য ছিল, আর এই ঘটনাটা দিয়েই কিন্তু আমরা সমীকরণটা তৈরি করেছিলাম। তো এই ছিল এই পাশের আলোচনা। হ্যাঁ, এবার আমরা দেখো একটু আগাবো, আমরা 132 পৃষ্ঠায় আসছি। আমরা খুব সহজেই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 সমান 0 সমীকরণটির উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি। কিন্তু সমীকরণটিতে দেখো এখন 10টাকে যদি মাইনাস করে দেওয়া হয়, মানে এরকম যদি একটা ইকুয়েশন দেওয়া হয় সমান 0, তাহলে কি এত সহজেই মধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত? তো ওরা বলেছেন না। কেন না, আমরা সেটা একটু দেখাবো। ধরো যে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 সমান হচ্ছে 0। তো ওই যে মিডিল টার্ম করতে গেলে আমরা এখানে দেখলাম যে গুণনীয়ক বের করেছিলাম আমরা হচ্ছে 5 আর 2। হ্যাঁ, তাহলে 5 আর 2 যোগ করে কত 7 হয়। তাহলে আমরা যখন ডিসিশন নেব যে আমরা একটা মাইনাস 5x নেব আর একটা মাইনাস 2x নেব, তো সেক্ষেত্রে হ্যাঁ এই দুটো যোগ করে মাইনাস 7x হবে, কিন্তু সেকেন্ড পরীক্ষাটা দেখো ফেল করবে, কেননা এই দুটো যে গুণ করতে হয়, গুণ করলে মাইনাস 7x এ প্লাস হবে, 5 দুগুণে 10 আর x গুণ করে x স্কোয়ার, আর এই দুই কোণার গুণফল দেখো প্লাস মাইনাসে মাইনাস 10x স্কোয়ার। তো এটা না হলে কিন্তু কোনোদিন মিডল টার্ম হবে না। কিভাবে আমরা দেখাই তোমাদের, আমরা যদি এই দুটো গুণনীয়কই বসাই তাহলে কি সমস্যা হয় দেখো, x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। ওকে, তো এখন আমরা ধরো ওই সেকেন্ড টেস্ট করলাম না, আমরা করে যাচ্ছি। তো এখান থেকে দেখো x কমন যায়, তাহলে x মাইনাস 5, আর এখান থেকে মাইনাস 2 কমন যায়, কেননা 2 আর 10 এর গসাগু হচ্ছে 2। এই 2টা কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা কেউ ভুল করে না, সবার ভুল এই জায়গাটায় হয়, কিন্তু দুটি কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যায়, এটা অটো প্লাস যেহেতু। হ্যাঁ, এক্স আর এই সাইনটা প্লাস হয়ে যাবে, 10/2 করলে 5। এই যে বিষয়টা দেখো, এই মিডিল টার্মে কিন্তু এই দুটো জিনিস একই আসতে হয়। এই যে ভিন্ন আসছে, কেননা সেকেন্ড পরীক্ষাটায় উত্তীর্ণ হয়নি। কেননা উৎপাদকের বিশ্লেষণ মানে গুণন আকারে আসতে হয়। আমি যে এই দুটোর মধ্যে এখন একটা কমন নেব, দুটো ভিন্ন হলে কিন্তু সম্ভব না কমন না। এই কারণেই বলা হচ্ছে যে যখন আমরা ফেল হয়ে যাব কোনো দ্বিঘাত সমীকরণের হচ্ছে যে তিন পদী কোনো উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে, হ্যাঁ মিডিল টার্ম ফেল বলতেই সেকেন্ড পরীক্ষাটা যখন দেখা যায় যে হচ্ছে না, অথবা গুণনীয়ক বের করে করে তোমরা দেখছো যে যোগ বা বিয়োগ করে মিডিল সংখ্যাটা আসছে না, এই ক্ষেত্রে কিন্তু নতুন একটা নিয়ম আজকে আমরা শিখবো। সেটা হচ্ছে এটাকে বলা হয়েছে দেখো সাধারণ পদ্ধতি। সাধারণ মানে কি, কমন। তার মানে যে কোনো দ্বিঘাতের যে ডিজাইনের অঙ্কগুলো আছে, হ্যাঁ এটা কিন্তু যে কোনো অঙ্কই এই নিয়মে করা যাবে, কিন্তু একটু জটিলতা বেশি জন্য যেগুলোতে মিডিল টার্ম হয়ে যায় সেগুলো আমরা আসলে এই পদ্ধতিতে যাব না। কিন্তু যখন আমরা আটকে যাব যে মিডিল টার্ম হচ্ছে না, হ্যাঁ তখনই কিন্তু আমাদের এই প্রসেসটায় অঙ্কগুলো করতে হবে। তো এইটাই আমরা এখন আসছি, এই আলোচনায় আসছি, এটা খুবই জরুরি বিষয়। তো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ যেটা বলা হলো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে এখানে দেখো এ মানে কিন্তু 1 ছিল একটা, এ এক্স স্কোয়ার। হ্যাঁ, এখানে যদিও মাইনাস ছিল, আসলে আদর্শ রূপে সবগুলো প্লাস ধরা হয়, কারণ এই জায়গাটা আমরা প্লাস করে নিতে পারি আসলে। ধরো এটা যেমন মিডিল টার্ম হয়নি, কিন্তু যেটা আমাদের মিডিল টার্ম হয়েছিল সমীকরণটা, এই যে এটা, এখানে চাইলে কিন্তু আমরা দেখো এইভাবে প্লাস করে নিতে পারি, প্লাস মাইনাস 7x এইভাবে যদি আমরা ঢেকে নিই মাইনাস 7টা, আবার এটাও যদি কখনো মাইনাস থাকে তাহলে প্লাস করে নিয়ে মাইনাসটা ব্র্যাকেটে ঢেকে নিতে হবে। তো এই যে এইটা আনতে পারলেই দেখো এই আদর্শ রূপটা চলে আসছে। এখানে এ মানে হচ্ছে 1, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি মানে হচ্ছে -7 প্লাস সি মানে হচ্ছে 10। এটা তো এটাকে একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বলা হয়, একটা স্ট্যান্ডার্ড রূপ। ওকে, যেখানে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা, মানে হচ্ছে কোনো রিয়েল নাম্বার, যেমন এখানে এর মান ছিল কত 1, বি এর কোনো একটা মান থাকবে, সি এরও একটা মান থাকবে, আর এটা নট জিরো, কেননা এ যদি জিরো হয়ে যায়, জিরো গুণন সামথিং, এটা পুরোটাই জিরো হয়ে যাবে, তখন কিন্তু আর দ্বিঘাত থাকবে না। শর্তটা হচ্ছে এর মানটা নট ইকুয়াল টু জিরো, সব দেয়াই আছে বইয়ে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে কি কাজ করি, এখানে সমান জিরো দেওয়া হবে, জিরো যেহেতু সমীকরণ বলা হয়েছে দ্বিঘাত সমীকরণ। তো উভয় পক্ষকে 4a দিয়ে, এখানে আসলে আমরা পরবর্তীতে অঙ্ক করতে গেলে ডিরেক্ট সূত্র ইউজ করব, কিন্তু এখানে সূত্রটা আসলে কিভাবে আসছে এটা দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে সমীকরণের দুইটা পক্ষ আছে, এক পাশে 0 এক পাশে এটা, উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করা হয়েছে। তো দেখো একে যদি আমরা 4a দিয়ে গুণ করি তাহলে 4 আর ওই a আর a গুণ হয়ে হবে a স্কয়ার, আর তার সাথে থাকবে x স্কয়ার। প্রতিটা পদকেই গুণ করব। একে যদি 4a দিয়ে গুণ করি তাহলে 4a b x, একে যদি 4a দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 4ac, আর 0 কে আসলে যত কিছু দিয়ে গুণ করো এটা 0 হয়ে যাবে, 4a দিয়ে গুণ করলে এটা 0ই থাকবে। আচ্ছা, এবার দেখো আমরা কি করি, এই জায়গাটা আমরা 2ax লিখে একটা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, কেননা
টু স্কোয়ার পেলে 4 হবে, এ পেলে এই যে এও পেল, অর্থাৎ আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের যে বর্গের সূত্রটা আছে, অর্থাৎ ধরো যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যদি এই ডিজাইনটা আনতে পারি তাহলে এটা সমান কিন্তু আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এটাও কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ, কারণ হোল স্কোয়ারটাকে আমি যদি দুইবার লিখি তাহলে গুণন আকারে লেখা হয়। হ্যাঁ, এই কাজটা এখানে আমরা করে নেব। তো কি করব দেখো, এটা আমরা মনে মনে a পড়বো পুরোটাই, তাহলে a স্কোয়ার প্লাস 2 ডট আবারও a মানে পুরোটা 2, এই হলো a ডট, দেখো আমরা কিন্তু এই জিনিসটা মিলাবো, এটা কিন্তু আমাদের মিলেই গেছে। এই জিনিসটা মিলাতে গেলে 2 দুগুণে 4, এই যে 4 a, এই যে a x, এগুলো থাকলে সমস্যা নেই, কিন্তু একটা b আসেনি, তাহলে এই বিটা আমরা একটা যদি ইনক্লুড করি, মূল অঙ্কটা কিন্তু আমাদের ঠিক থাকতে হবে, একসময় এই লাইনটা আর এই লাইনটার ভ্যালু একই হতে হবে, সেটা আমরা পরে মিলিয়ে দেব। তো এই হলো স্কোয়ার প্লাস 2, হ্যাঁ এটা হচ্ছে আমাদের a এর কাজ করছে, a b প্লাস বি স্কোয়ার, বলতে এখানে b মানে কিন্তু b আছে, বি স্কোয়ার, কিন্তু এই জিনিসটা গুণ করে কিন্তু এটাই আসছে, এটাও এটা আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাস বি স্কোয়ার নামে এখানে হ্যাঁ কোনো পদ নেই। তো এটাকে ক্যান্সেল করার জন্য দেখো একটা মাইনাস বি স্কোয়ার যদি আমরা নেই, তাহলে প্লাস আর মাইনাস বি স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আমরা কাটবো না, আমরা তো আসলে উদ্দেশ্যে নিয়ে আসছি, কিন্তু মূল অঙ্কটার ভ্যালু ঠিক রাখার জন্য এই কাজটা করতে হবে। তো এখন তার সাথে যেটা 4abc ছিল প্লাস, এটা আমরা ঠিক রাখলাম। এখন কিন্তু বলা যায় যে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নেই, মূল ভ্যালুটা একই। ওকে, হ্যাঁ এখন দেখো আমরা এই যে স্কোয়ার প্লাস 2a, এটা b প্লাস বি স্কোয়ার, এইটুকু অংশ থেকে আমরা এই প্যাটার্ন লিখবো যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মানে হচ্ছে 2ax প্লাস b মানে হচ্ছে b, এই হলো a প্লাস বি হোল স্কোয়ার। আর আমরা এই জায়গায় যেটা করব যে এই রাশি পদ দুটোকে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে এটা মাইনাস ছিল, এটা কিন্তু সূত্রের মধ্যেই চলে আসছে, এটা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল এটা গিয়ে মাইনাস হয়ে গেল, জিরো টার্ম নেই। আচ্ছা ওকে, এবার তোমরা জানো যে স্কোয়ার সমীকরণের ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে গেলে রুট ওভার হয়ে যায়। হ্যাঁ, তো আবার রুট ওভার হলে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, 2ax প্লাস বি, আমরা হোল স্কোয়ারটাকে জাস্ট ওই পারে পাঠাচ্ছি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। প্লাস মাইনাসের বিষয়টা যাদের সমস্যা আমরা সেটা একটু ক্লিয়ার করি। ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু আছে 16, হ্যাঁ তো আমি যখন এক্স সমান লিখবো, এই স্কোয়ারটা এই পাশে রুট ওভার করে 16 লিখলাম, তো সেক্ষেত্রে 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে বর্গমূল আর বর্গ কিন্তু উল্টো। এই দেখো 4-এর আমি যদি বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে 16 আসবে, ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে -4-এর আমি স্কোয়ার করবো, দেখো হ্যাঁ -4-এর স্কোয়ারও কিন্তু +16 হয়, কারণ মাইনাসের উপর জোর পাওয়ার 2 4 6 8 থাকলে প্লাস হয়ে যায়, আর 4 স্কোয়ারে 16। এই কারণেই বলা হয় যে যখন কোনো স্কোয়ারটা আমরা সমীকরণের ক্ষেত্রে এক পাশ থেকে আরেক পাশে পাঠাবো, রুট ওভার চিহ্ন দেওয়ার সাথে সাথে সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, অর্থাৎ দুটো মান থাকবে প্লাস মাইনাস, একটা +4 একটা -4, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কখনো দেখা যায় যে আমরা যদি কোনো ত্রিভুজের দৈর্ঘ্য মানে যেগুলো ঋণাত্মক হয় না সেগুলোর ক্ষেত্রে মাইনাসটা অ্যাভয়েড করি, বা নয়া করে বলে দিই যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এই টাইপের। তো যাই হোক, এখানে যেহেতু আমরা সাধারণ সমীকরণ শিখছি, আমাদের মাইনাস মানটাও কিন্তু নিতে হবে। তো এবার আমরা এই প্লাস বিটাকে ওই পাশে দেখো মাইনাস করে পাঠাবো, তাহলে 2ax, আমরা আস্তে আস্তে x এর মানটা বের করবো। তো এই প্লাস বিটা ওই পারে গিয়ে মাইনাস বি হলো, আর এই অংশটা ঠিক থাকলো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এবার এই পাশ থেকে 2, এটা দেখো x এর সাথে গুণন আছে, অনেকে যেমন এই জায়গায় ভুল করে যে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হবে, এটা না, আসলে এই চলকটার সাথে সম্পর্ক দেখতে হয়, কোনো চিহ্ন নাই মানে গুণন, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে। এখানে যেমন বিটা দেখো এই চলকযুক্ত পদটার সাথে যোগ ছিল, ওই কারণেই সে বিয়োগ হয়ে গেছে। আর এখন আমরা দেখো x সমান 2, এটা কিন্তু গুণন আছে, এই ভাগ মানে কি নিচে বসিয়ে দেবো, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার যা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac বাই ওই 2 এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। ওকে, তাহলে এইখানে দেখো আমরা দুটো মান পেলাম, কিন্তু একটা হচ্ছে এটার প্লাস দিয়ে একটা ধরবো, আর একটা হচ্ছে মাইনাস দিয়ে ধরবো। তাহলে আমরা এখানে x1 x2 দিয়ে যদি লিখি, একটা x1 মানে হচ্ছে মাইনাস বি, এটা আমরা প্লাস মানটা নিয়ে একটা দেবো, প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে একটা x এর মান। আর একটা হচ্ছে x2 সমান যখন আমরা লিখবো, এখানে মাইনাস মানটা নেব, অর্থাৎ মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই
2a। এই দুটোই হচ্ছে আমাদের x এর মান। যখন আমরা কোনো একটা অঙ্ক মিডল টার্ম করতে পারবো না, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারবো। তবে মজার ব্যাপার যে যদি মিডল টার্ম হয়ও সেটাও কিন্তু এই নিয়মে করা যাবে, কিন্তু জটিলতার কারণে করা হয় না। যেমন আমরা তোমাদের একটা প্রমাণ দেখাই যে আমরা এইটা কিন্তু মিডল টার্ম করতে সক্ষম হয়েছিলাম। দেখো এই যে এই সমীকরণটা নিলাম, x স্কয়ার মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল 0। তো এইটাকে আমরা দেখো আমরা x এর মান দুটো পেয়েছিলাম, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে 2, x সমান 5 আর একটা ছিল x সমান 2। আমরা দেখো এই সূত্র দিয়েও ডাইরেক্ট মিডল টার্ম ছাড়া কিন্তু করে ফেলতে পারবো। তো তার জন্য আমাদের সবসময় এই সমীকরণটার সাথে, আদর্শ রূপটার সাথে এটা মিলিয়ে নিতে হবে। দেখো আমরা এইভাবে করি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এইটার সাথে আমরা মিলিয়ে নিতে গেলে দেখো এখানে a এর মান হচ্ছে, আমরা এই সমীকরণটা একটু সাইজ করে নেব, যে এখানে একটা 1 দিলাম, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো এফেক্ট পড়ে না। আর আমাদের এই আদর্শ রূপে যেহেতু প্লাস আছে, তাহলে এই জায়গাটায় প্লাস করে দিয়ে -7টা আমরা এইভাবে ব্র্যাকেটে ঢেকে নেব। এক্সট্রা থাকলো, এটাও যদি কখনো মাইনাস থাকে এটাও প্লাস করে নিয়ে মাইনাসটা ঢেকে নিতে হবে। তো এটা যেহেতু প্লাস আছে, সো এটা 10 ইকুয়াল 0। তো দেখো এটার সাথে মিলাতে গেলে ax স্কয়ার, এই যে ax স্কয়ার, তাহলে a এর মান হচ্ছে কত 1। আবার তার বেগ বললো, এখানে এসে বলতে হয় যে এই সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করি। তো b এর মান হবে দেখো এই যে bx, তাহলে b এর মান -7 আর c এর মান হচ্ছে 10, c সমান 10। এখন এই যে আমরা এখানে যে দুটো সূত্রের মতোই বলা হবে এগুলোকে, দুটো সূত্র পেলাম, এর মাধ্যমে দেখো আমরা মানগুলো বের করে ফেলবো। তাহলে অতএব x সমান, তো আমরা কি পড়েছি -b, আমরা একটু আগে হয়তো সূত্রটা লিখে নেই তাহলে সুবিধা হবে। -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের মূল বলা হয়, x এর মানটাকে প্লাস মাইনাস দুটো নিলাম। তো এখান থেকে আমরা দেখো কি সুন্দর ভাবে x সমান এই -b, তাহলে b এর মান যেহেতু -7 আর একটা মাইনাস আছে, বিষয়টা এরকম যে -7, অর্থাৎ এটা -7 এসে প্লাস হয়ে যাবে। তো এই জায়গায় আমরা সরাসরি 7 লিখলাম। তো এরপরে দেখো আমরা প্লাস আর মাইনাসটা একটু আলাদা করে নিলে সুবিধা হবে। x সমান আমরা প্লাস দিয়ে একটা লিখি -b প্লাস, এখানে মাইনাসটা ছেড়ে দিই, b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা যদি x1 দাও, আর একটা হচ্ছে x2 অর্থাৎ x এর দ্বিতীয় মানটা, এটা হবে -b। এখন আমরা মাইনাসটা নেব, মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। এই ঝামেলার জন্য যেগুলো মিডল টার্ম হয়ে যায় এগুলো আমরা মিডল টার্ম দিয়েই করি। আচ্ছা, এখন দেখো এটা তাহলে +7 হয়ে গেল, এই কারণে 7 প্লাস রুট ওভার b স্কয়ার, তার মানে -7 এর উপরে স্কয়ার দিলে জোড় পাওয়ার যেহেতু প্লাস হয়ে যাবে, আর 7 স্কয়ার হচ্ছে 49, মাইনাস 4 ডট a, এর মান হচ্ছে 1 এই যে, আর c এর মান হচ্ছে 10 বাই নিচে আছে কত 2a, 2 ডট এর মান 1। দেখো কি সুন্দর ভাবে হবে 7 প্লাস রুট ওভার, এটা আছে হচ্ছে 49 মাইনাস এটা 4 দশে 40 বাই নিচে 2 সো 7 প্লাস এটা বিয়োগ করে হচ্ছে 9, তাহলে 9 এর বর্গমূল করলে 3, তাহলে প্লাস 3 বাই 2। তাহলে দেখো 7 আর 3 এর 10, 10 বাই 2 করলে 5। তো আমরা কিন্তু 5 মানটা পেয়েছিলাম অলরেডি, যে আমরা লিখে রেখেছি। আবার মাইনাস থেকেও আমরা যদি আসি, এখানে দেখো -b মানে হচ্ছে এটা +7 হয়ে যাবে, মাইনাস রুট ওভার b স্কয়ার, এই যে একই বিষয় হবে এরকমই, অর্থাৎ 49 মাইনাস 4.1.10 বাই হচ্ছে 2.1। ওকে, তাহলে 7 মাইনাস এটা হচ্ছে 49 মাইনাস 4 দশে 40, একই ক্যালকুলেশন 2। সো এটা হচ্ছে 7 মাইনাস 4, 4 এর বর্গমূল কত 2 বাই 2। এখানে কোনো একটা ভেজাল হয়েছে, আমরা একটু দেখে নিই। মাইনাস বি, এই জায়গাটা এটা 3 আসবে আসলে, 49 মাইনাস 40 তাহলে হচ্ছে 9, 9 বর্গমূল করলে এই জায়গাটা হবে 3। তাহলে একই ক্যালকুলেশন যেটা বললাম, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস। তো
তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে 4, 4 ভাগ 2 করলে 2। এই যে দেখো এক্স এর মান আমরা 2 পেয়েছিলাম। তাহলে যেটা আমাদের মিডিল টার্মে হয়ে যাবে সেটা আমরা এই পদ্ধতিতে যাব না, কিন্তু আমরা এখন যে অঙ্কটায় আমাদের বলা হলো যে মিডিল টার্ম হচ্ছিল না, এই যে এটা কিন্তু আমরা সহজেই এই সূত্রের মাধ্যমে অনায়াসে অঙ্কটা করে ফেলতে পারবো। তো যাই হোক, আমরা সেটা আর করছি না, তোমরা চেষ্টা করে বের করে ফেলবে এটা। নিচে আসলে আরো কিছু কথা আছে, তবে আমরা দেখি যে ভিডিওটা লং হয়ে যায়, একটু চেষ্টা করি। এক্স স্কোয়ার -7x - 10 = 0 আমরা একটু করার চেষ্টা করি। তো এইটা ফার্স্ট টাইম আমাদের ওই আদর্শ রূপ যেটা আমাদের ছিল যে ax² + bx + c = 0, এটার সাথে যদি মিলিয়ে নিতে চাই তাহলে আমরা দেখো এখানে একটা 1 দিয়ে দিলাম, 1x²। হ্যাঁ, এতে করে মানটা কিন্তু একই থাকে, 1 দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হয়। আর এখানে আমাদের যেহেতু প্লাস দরকার হয়, তাহলে প্লাস দিয়ে -7 এইভাবে এক্সট্রা নিলাম, আর প্লাস c, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস দিয়ে -10 = 0। এখন আমরা বলবো যে এই সমীকরণটিকে ax² + bx + c এর সাথে তুলনা করি। তাহলে তুলনা করলে দেখো a এর মান হচ্ছে এটা 1, a সমান 1, আর bx, তাহলে b এর মান হচ্ছে কত -7, আর c এর মান এই যে এটা পুরোটাই c -10, তাহলে c এর মান হচ্ছে -10। এখন দেখো আমরা দ্বিঘাত সমীকরণের আমরা পরে অঙ্কে এগুলো খুব পাবো আসলে। হ্যাঁ, তো এখানে আমরা যদি এইভাবে লিখি যে x সমান -b প্লাস মাইনাস, মানে এটা কিভাবে আসছে এটা আর দেখাতে হবে না, ডিরেক্ট সূত্র, b² - 4ac/2a। ওকে, এখন এই জায়গাটা আমরা প্লাস আর মাইনাস যদি আলাদা করে নিই x1 x2 দিয়ে, তাহলে -b প্লাস √b² - 4ac/2a। আর মাইনাসেরটা আমরা পরে করবো। এবার আমরা এই মানগুলো বসাই। দেখো, হ্যাঁ, b এর মান ছিল -7, তাহলে এটা +7 হয়ে গেল মাইনাসটার কারণে, প্লাস √b এর মান হচ্ছে -7, সো -7 এর উপর স্কয়ার -4.a.c এর মান হচ্ছে 1.c এর মান হচ্ছে -10, ওকে, বাই 2. এর মান হচ্ছে 1। এইভাবে দেখো আমরা x এর একটা মান পেয়ে যাব, 7 প্লাস √, এখানে মাইনাসের উপরে স্কয়ার হলে প্লাস হয়ে যায় জোর পাওয়ার থাকলে, আর 7 স্কয়ারে হচ্ছে 49, আর এটা গুণ করলে -7 প্লাস, আর 4 10 হচ্ছে 40। যেমন মানই আসুক মান কিন্তু একটা আসবে, আর নিচে হচ্ছে 2 অক্ষে 2। এবার এই ভিতরের যোগটা আমরা সেরে নিই। এই অবস্থায় কিন্তু বর্গমূল করা যাবে না, যোগ বিয়োগ থাকা অবস্থা, আগে যোগটা করে নিতে হবে। √, তাহলে এটা হচ্ছে 9, আর 4 আর 4 8/2। তো এটি কিন্তু x এর মান, কারণ এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা ক্যালকুলেটরে তোমরা করে কিছুটা করতে পারো। হ্যাঁ, দেখা যাবে অমূলক সংখ্যা, দশমিকের পর অসীম ঘর আসবে, তার সাথে এটা যোগ করে ভাগ 2 দিয়ে যা আসে সেটাই একটা আসন্ন মান। আর এরপরে এখানে আবার দিয়ে x এর আরেকটা মান আনতে হবে, যেহেতু আমরা এখানে প্লাস মাইনাস ছিল, আমরা শুধু প্লাসটা দিয়ে করেছি, এবার মাইনাসটা দিয়ে আনবো। তাহলে x2 সমান হচ্ছে -b মাইনাস √b² - 4ac/2। সো আবার যদি মানগুলো বসাই, এখানে b এর মান ছিল -7, তো এই মাইনাসটার কারণে এটা প্লাস হয়ে যাবে, -√b এর মান হচ্ছে -7, তার উপর স্কয়ার -4. এর মান 1. c এর মান -10/2. এর মান 1। তো এখন দেখো 7 মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে জোর পাওয়ার থাকার কারণে, আর 7 স্কয়ারে হচ্ছে 49, এটা গুণ করলে -7 প্লাস 4 10 40, আর নিচে হচ্ছে 2 অক্ষে 2। সো এটা হচ্ছে 7 মাইনাস, এটা হচ্ছে আমাদের ওই একই সংখ্যা আসছে 9 4 4 8/2। এটাও তোমরা এইভাবে রেখে দিতে পারো, হ্যাঁ, অথবা যদি হচ্ছে যে এটা ক্যালকুলেটরে বর্গমূল করে 7 থেকে এটা বিয়োগ করে ভাগ 2 দিয়ে ওটা রেজাল্ট আনতে পারো। এরকমই যখন আমরা মিডিল টার্মে আটকে যাব তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তো এখন এখানে একটু কথা আছে, এগুলো শেষ করে দিই। হ্যাঁ, এখানে এই যে b² - 4ac, এটাকে দ্বিঘাত
কে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এই যে আমাদের আদর্শ রূপ যেটা ছিল ax² + bx + c = 0 এর নিশ্চায়ক বলা হয়। এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এইখানে যে মানটার মধ্যে সূত্রটার মধ্যে যে b² - 4ac ছিল, হ্যাঁ, এটা হচ্ছে এই আদর্শ রূপ যে সমীকরণটা আছে তার নিশ্চায়ক বলা হয়। অর্থাৎ দেখো এই নিশ্চায়ক মূলদ্বয়ের প্রকৃতি নির্ধারণ করে, মানে মূল মানে হচ্ছে x এর মান, হ্যাঁ, তার মানগুলো কেমন হবে তার একটা প্রকৃতি নির্ধারণ করে দেয়। যেমন ধরো যে আমি যদি এইখানে যে নিশ্চায়ক চাই, ধরো আমরা যে করলাম এই যে আমাদের এই রূপটা ছিল এটা, হ্যাঁ, এখান থেকে হঠাৎ করে আমাকে যদি বলা হয় যে নিশ্চায়ক নির্ণয় করো, তখন আমরা এই শুধুমাত্র b² - 4ac বের করবো, b² - 4ac। তাহলে দেখো b এর মান হচ্ছে -7 এর উপর স্কয়ার -4 ডট এর মান হচ্ছে 1 ডট সি এর মান -10। তো এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, যেহেতু জোর পাওয়ার আছে তাহলে 49, আর এইটা গুণ হয়ে গেলে -7 এসে প্লাস 4 10 40, সো 89। এখন এই যে নিচে শর্তগুলো আছে এটা পড়লে এটাকেই নিশ্চয়ক বলা হবে আমাদের এই সমীকরণটার। হ্যাঁ, এখন এইখানে দেখো শর্তগুলো দেওয়া হয়েছে যে b² - 4ac যদি কখনো 0 হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব এবং পরস্পর সমান হবে, মানে মূলগুলো একই হবে এবং মূল দুটি উভয়ই x -b/2a এটা সমান হবে। আবার এই b² - 4ac যদি 0 এর চেয়ে বড় হয়, যেমন আমাদের এখন হলো 89 কিন্তু 0 এর চেয়ে বড়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে এবং পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ মানে হচ্ছে কি, রুট ওভার করলে যেগুলো মিলে যায়, কোনো দশমিক আসে না, যেমন 36 81 এগুলো, তাহলে কিন্তু পূর্ণবর্গ আসেনি। হ্যাঁ, যদি পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান মানে ভিন্ন ভিন্ন হবে এবং মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা মানে হচ্ছে তোমরা অমূলদের উদাহরণটা মনে রাখলেই মূলদ বোঝা যায়। অমূলদ হচ্ছে দশমিকের পরে এরকম যখন অসীম ঘর আসতেই থাকে এগুলো হচ্ছে অমূলদ, আর নরমালি যদি দশমিকের পরে এভাবে মিলে যায়, হ্যাঁ, তাহলে অথবা কোনো পূর্ণ সংখ্যায় আসে এরকম, এগুলোকে বলা হয় মূলদ। এই শর্তগুলো কিন্তু আসলে মুখস্থ রাখতে হবে। আর যদি দেখা যায় যে b² - 4ac টা 0 এর চেয়ে বড় হয়েছে কিন্তু পূর্ণবর্গ হয়নি, যেটা আমাদের 89 আসছে এটা কিন্তু পূর্ণবর্গ নয় কিন্তু 0 এর চেয়ে বড়, এই শর্তটা আমরা পেয়েছি। সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসমান অমূলদ। এই যে দেখো আমরা x এর মান যে দুটো পেয়েছিলাম এটা কিন্তু আমরা তখনও বলেছিলাম যে অমূলদ, কেননা যখনই একটা অপূর্ণ বর্গ সংখ্যার উপর রুট ওভার আসে, এটা তোমরা ক্যালকুলেটরে দেখবে বর্গমূল করলে দশমিকের পর অসীম ঘর দেখাবে, এটা কিন্তু অমূলদ। হ্যাঁ, আর আমরা ওই যে আগে প্রথম যেটা মিডল টার্ম করলাম সেটা দিয়ে আমরা তোমাদের একটু প্রমাণ করে দেখাবো। আর কোন ক্ষেত্রে যদি এমন হয় যে b² - 4ac অর্থাৎ নিশ্চয়কের মান <0 0 হচ্ছে ছোট মানে কি মাইনাস যদি আসে, তাহলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই, মানে x এর কোনো মানই বের হবে না। এই শর্তগুলো 1 2 3 4 চারটা শর্ত কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা আসলে মিডল টার্ম হয়েছিল আমরা সেইটা দিয়ে যদি দেখি যে x² - 7x প্লাস 10 = 0, এটা কিন্তু আমরা মিডল টার্ম করতে পেরেছিলাম এবং এটার অ্যান্সার যেহেতু সুন্দর হয়েছিল এটা দিয়ে আমরা উদাহরণটা দিতে পারবো। তো এটা আদর্শ সমীকরণের সাথে মিলাতে গেলে দেখো x² এটা আমরা প্লাস করে মাইনাসটা এইভাবে ঠেকে নিয়ে, হ্যাঁ, যদি এইটা করি তাহলে এখানে 1 একটা ধরে নিলে a এর মান হচ্ছে আমাদের 1, b এর মান হচ্ছে -7, c এর মান হচ্ছে 10। আমরা দেখো নিশ্চয়কটা বের করি b² - 4ac, তাহলে b² মানে হচ্ছে কত, -7 এর উপর স্কয়ার -4 ডট এর মান 1 ডট সি এর মান 10। তাহলে এটা জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যাবে, আর 49 - 4 10 40। তো এটা বিয়োগ করে দেখো 49 থেকে 40 বিয়োগ দিলে 9। তাহলে আমরা কিন্তু এই শর্তটা পেলাম, এই যে b² - 4ac 0 এর চেয়ে বড়, যেহেতু এটা 0 এর চেয়ে বড়, আর পাশাপাশি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কেননা 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল কিন্তু 3 আসে। যেসব সংখ্যার বর্গমূল করলে মিলে যায়, যেমন ধরো 6 আসছে, এই সংখ্যাটা পূর্ণবর্গ। এরকম হচ্ছে 49 পূর্ণবর্গ, তারপরে 8 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ধরো 7 8 এগুলো কিন্তু অপূর্ণবর্গ সংখ্যা এবং এগুলো রুট করলে অমূলদ সংখ্যা হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা পূর্ণবর্গ হলে এখন আমরা সমীকরণটির মূলদ্বয় বাস্তব, এখানে আমাদের x এর কিন্তু দুটো মান আমরা পেয়েছিলাম ওই অঙ্কে, যে একটা 5 আর একটা হচ্ছে x এর মান 2, তো ওইগুলো কিন্তু বাস্তব সংখ্যা। হ্যাঁ, তো হচ্ছে যে বাস্তব দেখো আসলে সবখানেই আছে, অবাস্তব বলে আসলে কিছু নেই। অবাস্তব কিছু সংখ্যা আছে যেটা মাইনাস যুক্ত কোনো সংখ্যার উপর যদি কখনো রুট ওভার আসে, এরকম
তো এটাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। বাকি সবই বাস্তব, এখানে সবগুলো শর্ততেই দেখো বাস্তব কথাটা মোটামুটি আছেই কিন্তু। হ্যাঁ, কিন্তু বাকি যে পরের শর্তগুলো আছে যে অসমান, তাহলে একটা দেখো 5 আসছিল, একটা 2, তার মানে কি অসমান। হ্যাঁ, আর একটা হলো মূলদ সংখ্যা, এই যে কোনো পূর্ণ সংখ্যাকে, একটা হলো পূর্ণ বর্গ সংখ্যা, যাদের বর্গমূল করলে মিলে যায় তাদেরকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা, আর দশমিক ছাড়া সংখ্যাগুলোকে আমরা নর্মালি বলি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা প্রমাণ দেখলাম যে নিশ্চয়ক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যখন পূর্ণবর্গ সংখ্যা আসলো অর্থাৎ রুট ওভার করলে মিলে যায়, তখন যে শর্তগুলো দেওয়া হয়েছিল যে এদের মূল অর্থাৎ এক্স এর মান বাস্তব সংখ্যা হবে, হয়েছে। হ্যাঁ, অসমান হবে অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে, একই হবে না, এটাও হয়েছে। পাশাপাশি এগুলো মূলদ সংখ্যা। তোমাদের মূলদ আর অমূলদটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা মূলদ, তারপরে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত, এই যে প্রকৃত ভগ্নাংশ এটাও মূলদ, তারপরে অপ্রকৃত ভগ্নাংশ নিচে ছোট উপরে বড়, এটাও মূলদ, শতকরা ভগ্নাংশ মূলদ, তারপরে যে কোনো দশমিক ভগ্নাংশ মূলদ। শুধু অমূলদটা মনে রাখলেই সুবিধা হয়, সেটা হচ্ছে যে দশমিকের পর এরকম অসীম মান যখন আসে, এলোমেলো মান এরকম আসতেই থাকে, এটা হচ্ছে অমূলদ। তাহলে এখানে 5-2 আসছিল, এরা কিন্তু মূলদ সংখ্যা। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আশা করি তোমাদের অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এটা আস্তে আস্তে তোমাদের অনুশীলনের মাধ্যমে জিনিসগুলো দূর করে ফেলতে হবে। আজকে পর্যন্তই, পার্টটা অনেক বড় হয়ে গেল। ধন্যবাদ।